এই মুহূর্তে সে করলো কি, আমার লুঙ্গিটা টান দিল। যখন আমার পরনে লুঙ্গি টান দেয় তখন আমার এক হাতে ফোন, অন্য হাতে লুঙ্গি। এখন আমি লুঙ্গি পরবো নাকি ফোনটাকে হেফাজত করব? যদি ভাবছি ফোনটাকে ভেঙে ফেলে, ওর ভালো না। সাথে সাথে এর ভিতরে আমাকে অনেকগুলো ঘুষি দিয়ে ফেলছে। কিন্তু যে শবে কদরের রাতে ওনার সাথে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটছে যে এই ঘটনাটা সারা দেশে ভাইরাল হয়েছে। আর এই কারণে ওনাকে আমরা না এনে পারলাম না যে ওনার মুখ থেকেই শুনবো আজকে ঘটনাটা আসলে কি ঘটছিল। তো উনি একজন ডিরেক্টর, একজন অ্যাক্টর, ক্যামেরার পিছনেই বেশি কাজ করে। বনি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওই দিন আসলে সেই দিনটা ছিল শবে কদরের রাত্রি। আমি আমার কর্মের জন্য চলে যাই ঢাকার বাইরে। আমি 5 দিন থাকি, আমি ময়মনসিংহে চলে যাই। তো শবে কদরের রাত আমি ময়মনসিংহ থেকে ঢাকায় আসি। ঢাকা আমার অফিস থেকে সরাসরি বাসায় চলে আসি ইফতারের 10 মিনিট পর। সাথে করে আমি ইফতার নিয়ে আসি। ইফতার নিয়ে এসে সেটাকে নিজের হাত দিয়ে ইফতার তৈরি করে আমি এবং আমার ওয়াইফ, আমার বাচ্চারা আমরা একসাথে ইফতারটাকে শেষ করি। ইফতার শেষ করার পর আমার ওয়াইফ আমাকে প্রশ্ন করে যে, তুমি আমাকে যেই টাকা দিয়েছ এই টাকা দিয়ে কি ঈদ শপিং করা হয়? আমি দর্শকের কাছে একটা প্রশ্ন রাখি। আমি ড্রাইভিং করি, আর বর্তমান ড্রাইভিং করার কারণে কত টাকা স্যালারি পাওয়া যায়, এই প্রশ্নটা আপনার কাছে। আমি আমার সেই অর্থ থেকে তাকে 7,000 টাকা দিয়েছি ঈদ শপিং করার জন্য। বাট সেটাতে সে সন্তুষ্টি না। এক পর্যায়ে দেখি যে তার কথাগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তখনই আমি আমার 2টি বাচ্চাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। আমার ছেলেকে আমি চিপস কিনে দিই, আমার মেয়েকে মাঠা কিনে দিই। তারপরে আমি সরাসরি বাসায় ফেরত আসি। বাসায় আসার পর আমি দেখতে পাচ্ছি যে আমার স্ত্রী কার সাথে যেন, তখন কি রাত, শবে কদরের রাত। আচ্ছা, পরে আমি বাসায় আসার পর আমার স্ত্রীকে দেখতেছি যে আমার ফোন দিয়ে কার সাথে যেন লাউড স্পিকারে কথা বলতেছে। তো আমি আসার সাথে সাথে সে লাউড স্পিকারটাকে বন্ধ করে দিল। তখনই আমার বিষয়টা একটু মাইন্ডে লাগে। কারণ মাইন্ড এই জন্যই লেগেছে, এর আগে পূর্বে সে অনেক ধরনের ঘটনা আমার সাথে ঘটিয়েছে। তাই একটু মাইন্ডে লেগে গেছে যে কেন সে লাউড স্পিকারটাকে বন্ধ করলো। এর পরবর্তীতে সে কথা বলার সাথে সাথে পাশের রুম থেকে এক ভাবি ডাক দিল। সে দ্রুতই ওই ভাবির রুমে চলে যায়। কিন্তু আমি যে 5 দিন পর এত জার্নি করে এত কষ্ট করে বাসায় আসছি, সে আমাকে কোনো কিছুই মনে করলো না। আমি যে তার হাজব্যান্ড বা তার স্বামী, এই জিনিসটা সে মনেই করে নেই, বা আমি কে এসেছি বাসায়। একটা পর্যায়ে সে অন্য রুমে চলে যায়। তখন আমি তাৎক্ষণিক আমি ফ্রেশ হয়ে নেই, গোসল টোসল করে আমি আমার মতো রেডি হই। সে আসার পর সে আমাকে উল্টা প্রশ্ন করে বসে যে আমি কার সাথে কথা বলতেছি না বলতেছি এই বিষয়ে তোমার জানার দরকার কি? লাউড স্পিকার বন্ধ করলে করছি, তোমার সমস্যা কি? এই বিষয়টা শুনে আমি একটু হতবাক হয়ে যাই। কিরে এইরকম কেন ওর কথাবার্তা? তারপর আমি বলি, দেখো তোমার কি সমস্যা, তুমি আমার সাথে এইরকম আচরণ কেন করছো? আমি আসার পরেই দেখলাম তোমার একটু মানে ইগোটা অন্যরকম। তুমি জানি কেমন ছুটাছুটি করছো, ফোন লাউড স্পিকারে কথা বললা, সেটা বন্ধ করে দিলা, এবং আমার সাথে তুমি ভালো ব্যবহার করতেছো না। সমস্যাটা কি? আমি কি তোমাকে ঈদের মার্কেট করার টাকা দিই নেই? সে বলতেছে, তুই কি টাকা দিচ্ছ, এই টাকা কি হয়? এই টাকা দিয়ে কি মার্কেট করার মতো? মানে সে আমার বাবা তুলে কথা বলে ফেলছে। মানে আমার খুব আরও বেশি খারাপ লাগছে। সে আমার বাবাকে নিয়ে অনেক ধরনের কথা বলছে যে আমি আমার বাবার চরিত্র ভালো না, আমার চরিত্র ভালো না, মানে অন্যায়মূলক অনেকগুলো কথা বলছে, যেটা আমার খুবই খারাপ লাগে। তো শবে কদরের রাত আমি আসলে ঝগড়াটা বাড়াতে চাই না বা নিজের ক্ষতি হোক এরকমটা চাই না। আমি কিছুক্ষণ পরেই আমি মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য, আবার এশারের নামাজ পড়ার জন্য চলে যাই। তো এশারের নামাজ আদায় করার পর শবে কদরের 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজটা আদায় করার পর আমার কাছে কিছুই ভালো লাগছে না, সব অন্যরকম লাগতেছে, মনে অশান্তি। তাই আমি নামাজ শেষ না করেই 2 রাকাত নামাজ পড়ে আমি চলে আসি বাসায়। বাসায় আসার পর আমার শরীরটা অনেকটাই ক্লান্ত, মনে অনেক কথা, মানসিক টর্চার, সব বিষয়ে আমি একটু ক্লান্তই হয়ে গেলাম। তাৎক্ষণিক আমি বেডে শুয়ে পড়ি একটু রেস্ট নেওয়ার জন্য। আমার বাসাতে সিলিং ফ্যান এখনও নেই, বাট আমি নেওয়ার পরিকল্পনা করেছিলাম। তো ছোট ফ্যান আছে, সে ফ্যানটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল। কিন্তু আমি বাসায় আসার আগে আমার সেই ছোট ফ্যানটা তার দিকেই ছিল।
আর আমি সেই বরাবরই বেডে শুয়েছিলাম, সে ফ্যানটাকে ঘুরিয়ে দেয়। ঘুরিয়ে দেওয়ার পর আমার একটু খারাপই লাগছে। একের পর একটা ঘটনা সিরিয়াল বাই সে ঘটিয়ে আসছে একই দিনে তো এতগুলো ঘটানো উচিত না। একটা পর্যায়ে সে নামাজ শেষ হওয়ার পর তাকে আমি বলছি, তুমি আমার সাথে এরকমটা কেন করো? আমার অপরাধটা কী অপরাধ করেছি আমি? এই কথা বলার সাথে সাথে সে আমার সাথে আবারও রাগান্বিত হয়ে যায়। মানে এমন কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যেগুলো আমি ক্যামেরার সামনে বলতে পারছি না। অতএব আপনারা আপনাদের মতো করে বুঝে নেন। একটা পর্যায়ে আমি রাগান্বিত হয়ে যাই এবং আমি আমার বেড থেকে উঠে দাঁড়াই। উঠে গিয়ে আমি তাকে বললাম, তোর কি সমস্যা? এই বললাম যে তোর কি সমস্যা। সেই কথা বলার সাথে সাথে সে আমার হাত পাশে ধরে ফেলে এবং আমি তাকে বলি যে কি ব্যাপার, তুমি এরকম করতেছো কেন? এরকম মানে উচ্ছৃঙ্খল হয়ে গেলা কেন? আমার কি সংসার করার তোমার ইচ্ছা নাই এটা বলো। সে বলতেছে তোর সংসার করার ইচ্ছা আছে। আমি বলছি তুই মানে কি? আমি কে? আমি তোমার কি হই? এগুলা কোন ধরনের ভাষা? কোনো মহিলার তো এই ধরনের ভাষা হইতে পারে না। কি সমস্যা তোমার? আমি একটু রেগে যাই। একটা পর্যায়ে আমি তাকে আবারও প্রশ্ন করি, তোমার কি সংসার করার ইচ্ছা আছে? সে আমাকে বলতেছে তোর কি সংসার করার ইচ্ছা আছে? বিশ্বাস করেন দর্শক ভাই, আমি তাকে একটা চড় দিই আমার ডান হাতে, বাট আমি জানিও না যে চটটা আমি কখন দিয়ে ফেলেছি। চটটা যখন তার গালে লেগে যায়, তার ঠোঁটের সাথে দাঁতের সাথে একটু ঘষা খেয়ে তাৎক্ষণিক ব্লাড বের হয়। এই ব্লাড বের হওয়ার সাথে সাথে সে আমাকে ওই যে বাত ঠিকা দেয়, 3 কোনা ইচ্ছে একটি জিনিস আছে, এটার নামটা কি আমি জানি না, বাট ওটা দিয়ে আমাকে একটা হাতে বাড়ি দেয়। আমার হাতে বাড়ি দেয়, কিন্তু ওটা চ্যাপটা থাকার কারণে আমার হাত ফাটিওনি, বাট ব্লাডও বের হয়নি। এই কাজটা করেই দস্তাদস্তির সাথে বা পাশের রুম থেকে বাড়িওয়ালার ওয়াইফ উনি চলে আসতেছে। এই মুহূর্তে সে করলো কি, আমার লুঙ্গিটা টান দিল। যখন আমার পরনে লুঙ্গি টান দেয় তখন আমার এক হাতে ফোন, অন্য হাতে লুঙ্গি। এখন আমি লুঙ্গি পরবো নাকি ফোনটাকে হেফাজত করব? যদি ভাবছি ফোনটাকে ভেঙে ফেলে ওর ভালো না। সাথে সাথে এর ভিতরে আমাকে অনেকগুলো ঘুষি দিয়ে ফেলছে। কিন্তু যখন বাড়িওয়ালা খালাম্মা মাঝখানে এসে দাঁড়ায়, আমার একটা স্টাম্প ছিল বাসায় বল খেলার, ওই স্টাম্পটা নিয়েই সবার অজান্তে আমার এই মাথা বাঁচায় একটা বাড়ি দেওয়ার সাথে সাথে একটা মুরগিকে জবাই করলে যেভাবে রক্ত ছিটে যায় এরকম একটা অবস্থা, যে রক্তে আমার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। আর এইরকম একই ঘটনা আমার সাথে ঘটিয়েছে 2020 সালে, যেটা আমার বনিয়ামিন ফেসবুক আইডিতে ওর সমস্ত কুকর্ম আমি পাবলিশ করে দিয়েছি। তো যারা দেখেছেন তো তারা দেখেছেন, সেম ঘটনাটা আমার সাথে আরও ঘটিয়েছে। তো আজ আমি দেখছি যে আমার জীবনটা বড়ই খারাপ কিছু ঘটতে চলছে সামনের দিকে। আর এমনটাও ভেবেছি যে হয়তো এটাই চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, আর মনে হয় এটাকে দামাচাপা দিয়ে রাখা যাবে না। আমার অতীতের 9 বছরের ঘটনা আমি সব কিছু মনের ভিতরে রেখেছি, কখনো কারো কাছে প্রকাশ করিনি। ফ্যামিলি মান সম্মানের ভয় এবং নিজের মান সম্মানের ভয়ে আমি আমার জীবনের সকল শখগুলাকে ছেড়ে দিয়েছি জাস্ট ওকে ভালো রাখার জন্য, ও যেন ভালো থাকে। আমি আমার ফ্রেন্ড সার্কেল ছেড়ে দিয়েছি, আমি আমার পিতামাতার সাথে কথা বলা ছেড়ে দিয়েছি, আমি আমার পিতামাতাকে কিছু দেওয়া বন্ধ করে দিয়েছি। সামান্য ইনকাম থেকে আর কতটুকুই বা দেওয়া যায়? তারপরও সে আমাকে প্রতিনিয়ত সন্দেহ করে আমি আমার বাবা মাকে দিচ্ছি এই নিয়ে অনেক ধরনের ঝগড়া প্রতিনিয়ত করে, এবং আমার যা ইনকাম সেই ইনকামের উপরে সে সন্তুষ্ট কখনোই ছিল না, এবং সে অতিরিক্ত খরচা করতে চায়। আর এই সামান্য ইনকামের টাকা দিয়ে কি অতিরিক্ত খরচা করলে কি আর ফ্যামিলি কি ঠিকভাবে চালানো যায়? আমি সবার কাছে একটা কথাই বলবো যে আমি আমার স্ত্রীর সুখের জন্য আমার জীবনের সকল শখ আহ্লাদ আমি সব কিছু ত্যাগ করেছি জাস্ট ওকে ভালো রাখার জন্য, তবু আমি ওর কাছে ভালো হতে পারিনি। এই হচ্ছে আমার বক্তব্য। বাকি এর ফলাফল আমি দর্শক ভাইদের কাছে রাখছি, আপনারাই আপনাদের মতামত আশা করছি দিবেন। আচ্ছা, এখন আপনার ওয়াইফ কোথায় আছে বলতে পারেন? সে এখন কোথায় আছে আমি জানি না। ও হ্যাঁ, আমি মাঝখানে একটু কথা বলতে ভুলে গিয়েছি। তাৎক্ষণিক ওই দিনে কি ওর চলে গেছে? জি, আমি একটু কথা বলতে ভুলে গেছি, সেটা আমি এখন শেষ করি। বলেন। আর সেই কথাটা হচ্ছে, যখনই সে আমাকে মাথা ফাটিয়ে ফেলে আমি তাৎক্ষণিক চলে যাই হসপিটালের উদ্দেশ্যে। রাস্তায় আসার পর আমি ঘুরে পড়ে যাই, এরকম একটা অবস্থা। তখন কিছু পথচারী লোক আমাকে রিক্সা দিয়ে উঠায়া মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর ভিতরে আমি দেখতে পাচ্ছি যে আমার এই দুপাশের দুটো মাড়ি একদম স্তব্ধ হয়ে যাচ্ছে, মুখের থুতু মানে ছ্যাপগুলা শুকিয়ে যাচ্ছে। হয়তো বা আমি ভাবছি যে মারা যেতে পারি। আর আমি যদি মারা যাই তাহলে আমার সাথে যে এই ধরনের খারাপ কিছু হয়েছে, এই দেশে যে পুরুষ অহরহ নির্যাতিত হচ্ছে, হয়তো এই জিনিস কেউ কখনো পাবলিশ করবে না বা এটা কখনো গণমাধ্যমের সামনে আসবে না। আমি সেই চিন্তা ভাবনা করে আমি তাৎক্ষণিক লাইভে চলে যাই। লাইভে গিয়ে আমি আমার এই দেশবাসী, আমার এই প্রিয় দেশের মানুষগুলোর সামনে আমি পুরুষ নির্যাতিত যে হয় এই বিষয়টা তুলে ধরি, এবং সবাই আমার জন্য দোয়া করেছে, সেটা
সকলেই জানেন এবং কি আপনিও দেখতে পাচ্ছেন ভাইয়া। আর ওখান থেকে আমি হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে চলে যাই হচ্ছে থানাতে যাওয়ার পর তাকে মানে ডিউটি অফিসার যিনি বলেছেন উনি বলেছেন যে একটা পুরুষ নির্যাতন মামলা হবে। কিছুক্ষণ পরে পুলিশের একটু দেখতেছি যে ওনারা পুরুষ নির্যাতনের মামলাটা নেয়নি, ওরা আমাকে একটা সাধারণ ডায়েরি করে দিয়েছে যে তারা বলেছে এটা পারিবারিক আদালতে মামলা হবে, আপনি জিডি কপিটা নিয়ে যান, এটা দিয়ে আপনি পারিবারিক আদালতে একটা মামলা করবেন। কিন্তু তারা মামলা করেনি। এটার জন্য আমি খুবই দুঃখিত যে কেন করেনি, আমি পুলিশের কাছে এই সহযোগিতাটুকু অন্তত পাইনি। তারপর আমি সেখান থেকে চলে আসি বাসায় আসার পর যখন আমি বাসায় ঢুকতে চাই, বাড়িওয়ালা আমাকে কিন্তু বাসায় ঢুকতে দেয়নি। বাড়িওয়ালা বাসায় ঢুকতে না দেওয়ার কারণে থানা থেকে আমার এই জিডি বা মামলার ভার যার কাছে দিয়েছে, আমি তাৎক্ষণিক সেই অফিসারকে ফোন দিই। অফিসারকে ফোন দেওয়ার সাথে সাথে তিনি বাড়িওয়ালার সাথে কথা বলে একটা পর্যায়ে তারা আমাকে রুমে থাকতে দেয় এবং আমার ওয়াইফকে বাড়িওয়ালার রুমে নিয়ে যায়। সারা রাত সে ওই রুমে কাটায়, আমি আমার মতো করে আমার রুমে কাটাই। একটা পর্যায়ে সকালবেলা আমি বাসা থেকে বের হই 10:30 বাজে। বাসা থেকে বের হয়ে আমি দূরে নিরালা কোনো একটা জায়গাতে অবস্থান করি। সে বিকেলবেলা তার মতো করে বাসা থেকে তার কিছু জিনিসপত্র ছিল এবং সে তার মতো করে আমার ছেলে এবং মেয়েকে নিয়ে বাসা থেকে চলে যায়। এখন এই মুহূর্তে সে কোথায় আছে সেটা আমি জানি না। তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, বাট সে কোনো সারা শব্দ দেয়নি। আমি তার সাথে কথা বলবো এমনটা না, আমি যোগাযোগ করেছি যে আমার ছেলে মেয়ে কেমন আছে এই জন্য। তো এই হচ্ছে আমার ঘটনা। আর জীবনের পুরো ঘটনা যদি জানতে চান সেটা আমি অন্য সময় অন্যভাবে বলবো। ওকে ওকে দর্শক, তো আচ্ছা আরেকটা কথা আমরা জিজ্ঞেস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার বউ কি পরকীয়া আছে? আপনার বউর কি মনে হয়? আপনি কিছুক্ষণ আগে বললেন যে লাউড স্পিকারে কার সাথে কথা বলতেছে, আপনি আসার পর লাউড স্পিকার বন্ধ করে দিছে, তো আপনি কি কাউকে সন্দেহ করেন নাকি? আমি যা চোখে দেখি নাই বা যেটাকে আমি ধরতে পারি নাই, এখন আমি এভাবে কাউকে অপরাধী বলতে পারবো না। তবে নারী জাত, আমি দর্শককে একটা কথা বলি, আমার কথার মিনিং আপনারা বুঝে নেবেন। আমি নারীকে ঘৃণা করি, মাকে না। আমি নারীকে ঘৃণা করি, বোনকে না। আমি নারীকেই ঘৃণা করি, স্ত্রীকে না। আমি ঘৃণা করি ওই বিশ্বাসঘাতক নারীকে। আমি জানি না ওরা আমাদের পুরুষের আড়ালে কি করে বেড়ায়। আমার দু চোখে আমি তাকে এখনও ধরতে পারিনি, বাট আমি তাকে এই বিষয়ে দোষী সাব্যস্ত করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তার প্রমাণ পাবো। তবে তার মনোভাব, তার চলাফেরার স্টাইল, তার কথাবার্তার ধরন, তার ব্যবহারে মনে হচ্ছে সে অন্য কিছুতে আসক্ত। আচ্ছা, তো এত বড় একটা ঘটনা ঘটছে শুধু কি ঈদের মার্কেটিংয়ের জন্য? সেটা তো আপনাদের উপরে ছেড়ে দেওয়া হলো, আপনারাই বুঝে নেন এটা কি কারণে হতে পারে। আমি তো 7,000 টাকা দিয়েছি মার্কেট করার জন্য। আপনার মন্তব্যটা শুনি আগে। আমি জানি না যে 7,000 টাকা দিয়েছেন এই জন্য সে সন্তুষ্ট না। সেটা তো বলেছি সে সন্তুষ্ট না। আমার এই টাকা যে আমি দিয়েছি সেটাতে সে কোনোভাবেই সন্তুষ্ট না। আচ্ছা ওকে দর্শক, তো আজকে এই পর্যন্তই। আমরা চাইছিলাম না যে এরকম ঘটনা ঘটুক, তারপরও যেহেতু ঘটে গেছে, তো দর্শক এই থেকে আপনারা শিক্ষা নেবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার জন্য সকালে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।